ফাইনালে যাওয়ার মিশনে সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। 4 বছর আগের হারের প্রতিশোধ নিতে চায় মাশরাফি বাহিনী। জয় পেতে বড় স্কোরের বিকল্প নেই বলছেন সাবেকরা। আমরা যে ক্রিকেট খেলেছি লাস্ট 2 ম্যাচে অ্যাটাকিং ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশ, আমাদের সেম ক্রিকেটই খেলা উচিত। 1 থেকে 4 বা 5 এই 5 জন ব্যাটসম্যানের মধ্যে আপনার যে কোনো দুজনকে রান করতে হবে, বড় একটা স্কোর করতে হবে। স্কোরটা 150 করতেই হবে, আদারওয়াইজ 130-40-এ টাফ হয়ে যায়। খেলা শুরুর 5 ঘন্টা আগেও টিকিটের জন্য লম্বা লাইন, টিকিট না পাওয়ার অভিযোগ অনেকের। আজকে মিডিয়ার কাছে আমরা প্রশ্ন করব, আজকে আমরা জনগণ কেন ভোগান্তি পাচ্ছি? দেখছিলেন দুপুরের সময়ের প্রধান শিরোনাম, সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে 2 ভাই বোন হত্যার ঘটনায় বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে র্যাব। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার কারণেই বেড়েছে শিশু হত্যার ঘটনা বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। একাত্তরের 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। তথ্য প্রযুক্তির সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দুর্নীতি দূর হবে বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সিলেটে উৎসব মুখর পরিবেশ, দলীয় প্রতীকে হওয়ায় পাচ্ছে ভিন্ন মাত্রা। তৃণমূলে দল শক্তিশালী হবে বলছেন নেতাকর্মীরা। শুরুতেই এশিয়া কাপের খবর। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের লড়াই আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চান মাশরাফিরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, উইকেট দেখে নেওয়া হবে একাদশের সিদ্ধান্ত। অন্যদিকে দলের বড় শক্তি বোলিং দিয়ে স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ। জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট, তাই পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আশায় বুক বেঁধেছে টাইগার বাহিনী। একদিকে যখন হতাশা মুস্তাফিজের অনুপস্থিতিতে, অন্যদিকে স্বস্তি ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে তামিম ইকবালের অন্তর্ভুক্তি। তামিম অনেকদিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপেরিয়েন্স, আমি শুরু থেকে বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস। বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে মোহাম্মদ আমিরের স্পেল, তবে টাইগার্স কিপারের প্রত্যাশা প্রথম দিকে হলেও এখন ঘাসের উইকেটে ম্যাচ কম হচ্ছে, তাই রানের দেখা পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে খুব বেশি না ভেবে বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ। আমরা যদি তাকে আর্লি উইকেট না দিই বা তাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, তাদের শুধু আমিরই না অন্যরাও আছে ভালো, আমি আশা করি ভালো ফাইট হবে ইনশাল্লাহ। মুস্তাফিজ স্কোয়াডের বাইরে, তাই পাকিস্তানের বিপক্ষে 4 পেসার খেলাবেন কিনা তার সিদ্ধান্ত উইকেট দেখে নেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য অথবা মিথুন। উইকেট কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে একাদশ কেমন হবে। পাকিস্তানকে হারাতে অবশ্যই আমাদের ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। এদিকে শক্তিশালী বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানও ছক কষছে বাংলাদেশকে ঘায়েল করার। গত ম্যাচে রানে ফিরেছেন শোয়েব মালিক আর উমর আকমল, তাই পাক বোলিং উপদেষ্টা আজহার মাহমুদের প্রত্যাশা বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের। मुझे पूरा कॉन्फिडेंस है अपनी टीम के ऊपर। বোলিং আমাদের বড় শক্তি, আমরা তা দিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বো। ব্যাটসম্যানরাও চেষ্টা করছে রানে ফেরার, তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। जिस तरह हम बॉलिंग में अच्छा कर रहे हैं, তবে আত্মবিশ্বাসী বাংলাদেশও টেক্কা দেবে সমানে সমান। সব পরিসংখ্যানকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অঘোষিত এক সেমিফাইনাল, যেখানে মূল লড়াইটা হবে দুদেশের বোলারদের মধ্যে।
তবে আত্মবিশ্বাস অথবা হোম অ্যাডভান্টেজ যাই বলি না কেন সবকিছুর বিবেচনায় এগিয়ে থাকবে বাংলাদেশি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ, তাই টিকিট প্রত্যাশী হাজারো ক্রিকেট প্রেমী ভিড় করেছেন মিরপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী SM ইকবাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, ফাহমিদা, আমি আপনাকে একটু আগেও যেমনটি জানিয়েছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সন্ধ্যায়, সেই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের বিপুল পরিমাণে একটি আগ্রহ বিরাজ করছে এখানে, এবং সেই জন্যই কিন্তু অনেকেই গতকাল সন্ধ্যায় এসে এখানে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন, বা অনেকে বা মাঝরাতে এসেছেন, তো অনেকে আবার সকালবেলাও এসেছেন। কিন্তু তাদের একটি অভিযোগ, সেটি হচ্ছে যে 11:30টার সময় টিকিট কাউন্টারটি খোলা হয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু টিকিট কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয় এবং টিকিট পেয়েছে হাতে গোনা কয়েকজন। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী বা এখানে যারা টিকিট পেয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে হাতে গোনা 2 থেকে 300টি টিকিট আজকের এই বুথ থেকে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু টিকিট কাউন্টারটি ক্লোজ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যে এই টিকিট কাউন্টারের সামনে কিন্তু দর্শকদের দীর্ঘ লাইন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, অর্থাৎ টিকিটের জন্য কিন্তু বেশ হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল দর্শকদের, যারা এখানে টিকিট সংগ্রাহক এসেছে তাদের মাঝে, এবং এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে বা ধাওয়া করতে হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তারপরেও কিন্তু এখন আবার শান্ত বলা চলে যে শান্তভাবেই দর্শকরা এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু একটি তথ্য আমরা ভেতর থেকে পেয়েছি, সেটি হচ্ছে যে কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে টিকিটের জন্য সমর্থকরা অপেক্ষা করছেন সেই কাউন্টারটি হয়তো আজকে আর নাও খোলা হতে পারে। অর্থাৎ যে যারা টিকিট বিক্রি করছে সেখান থেকে বলা হয়েছে যে আজকের মতো বা এই ম্যাচের জন্য যে টিকিট ধার্য ছিল বা যা সাধারণ জনগণের জন্য যে টিকিটগুলো ধার্য ছিল সেটি ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে, সুতরাং এখান থেকে আর টিকিট দেওয়া হবে না। তারপরেও কিন্তু দর্শকদের মানে আগ্রহ বা যেটাই হোক এতটুকু কমেনি, তারা প্রত্যাশা করছে এবং অপেক্ষা করছে যে শেষ পর্যন্ত হয়তো তারা টিকিট নিয়ে যাবে। তার আগে ফাহমিদ, আমি একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকের এই ম্যাচকে ঘিরে দর্শকদের এত আগ্রহ থাকার প্রধান কারণটি হচ্ছে কিন্তু 2012 এশিয়া কাপে, যে এশিয়া কাপে কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফাইনালের মঞ্চে মাত্র 2 রানে হেরেছিল। তো তাদের সকলের প্রত্যাশা হচ্ছে যে সেই রিভেঞ্জ, অর্থাৎ সেই প্রতিশোধটি আজকে বাংলাদেশ অর্থাৎ মাশরাফি বাহিনী সেই প্রতিশোধটি নিতে সক্ষম হবে এবং সেটার সরাসরি সাক্ষী হতে চাচ্ছে কিন্তু এই দর্শকরা। সেই কারণে এই টিকিটের যত ঝক্কি ঝামেলা বা অনেক হয়রানি সত্ত্বেও কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে এসেছে, তারা ইতিহাসের সাক্ষী হতে চায়। তারপর তাদের প্রত্যাশা হচ্ছে যে তারা টিকিট পাবে এবং সেখানে গিয়ে ম্যাচ দেখতে পাবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে এবং এশিয়া কাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। তো ফাহমিদা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ আর টিকিট বিক্রি বন্ধ ঘোষণা করা হলো। এখনো কিন্তু মিরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে অপেক্ষা করছেন হাজারো দর্শক। এই সমস্ত খবর জানাচ্ছিলেন সহকর্মী SM ইকবাল। মুস্তাফিজুর রহমান নেই, আফসোসের অনেকটুকু জায়গা জুড়েই সে আলোচনা। পূর্বসূরি ক্রিকেটাররাও বলছেন মুস্তাফিজের শূন্যতা পূরণ হবার নয়, তবে সেই ক্ষতে কিছুটা হলেও উপশমের পরশ বুলাচ্ছে ক্যামিও তামিম ইকবালের ফিরে আসা। সেই প্রত্যাবর্তনের ভরসা রেখেই তারা বলছেন জিততে হলে বড় স্কোর চাই বাংলাদেশের। মাত্র 2 রান, এই 2 রানে যে হাত ফসকে বহু দূরে সরিয়ে দেয় স্বপ্নের শিরোপা। 1,44,000 বর্গমাইল বাংলাদেশকে বিষাদে মুড়িয়ে এমন কষ্টগাথার চিত্রায়ন্ত ঘটেছে মাত্র 4 বছর আগে। এই এশিয়া কাপে এই পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই। এবার নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, আর এই স্বপ্ন সারথীদের একজন যে মুস্তাফিজ, যার ছন্দময় সব আক্রমণে ছাড়খাড় হয় শত্রু শিবির। ডান পাজরের ইনজুরিতে মুস্তাফিজ খেলতে পারবেন না এশিয়া কাপে। সেই দুঃসংবাদ যে পাজর ছড়িয়ে হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে তার ভক্তদের। শুধু কি তাই, 2 দলের পেসারদের লড়াইয়ে কিছুটা যে পিছিয়ে পড়বে বাংলাদেশ, সেটা মানছেন সাবেক ক্রিকেটাররাও। তবে তাতে নিশ্চয় হতাশ হওয়ার সুযোগ নেই জাতীয় দলের। মুস্তাফিজের না খেলাটা অবশ্যই একটা বড় ধাক্কা, বাট আমাদের যে বাংলাদেশ এখন যে দল, আসলে আমরা শুধু একজনের উপর নির্ভর করে ক্রিকেট খেলি না, আমাদের দলের বাইরে যারা আছে তারা যথেষ্ট ভালো। আশা করি যে ওর শূন্যস্থানটা তারা পূরণ করতে পারবে। মুস্তাফিজের নতুন ব্যাকআপ বলার এখন পর্যন্ত বাংলাদেশে
আমার কাছে মনে হয় না যে আছে। আসলে এই জায়গাটা হয়তো আমরা একটু ব্যাকফুটে থাকবো। দল জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা বারবারই বড় স্কোরের স্বপ্নে আধার ছড়াচ্ছে। সেখানে সদ্য বাবা হওয়া তামিম নিশ্চয় চাইবেন দারুণ কিছু করে সন্তানকে সেটা উৎসর্গ করতে। সবশেষ বিপিএল পিএসএল এর 15 ইনিংসে 6 হাফ সেঞ্চুরি করা তামিমের ব্যাট আত্মবিশ্বাস যোগাবে তার সতীর্থদের। কারণ ম্যাচ জিততে হলে যে বড় স্কোরের বিকল্প দেখছেন না সাবেকরা। ট্রেমেন্ডাস ফাস্ট বোলার তাদের পাকিস্তান টিমে, তো তাদেরকে একটু যদি থেকে আমরা সময় নিয়ে খেলি এবং স্কোরটা 150 করতেই হবে, আদারওয়াইজ 130-40-এ টাফ হয়ে যায়। আমরা যে ক্রিকেট খেলেছি লাস্ট 2 ম্যাচে অ্যাটাকিং ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশ, আপনার সেম ক্রিকেটই খেলা উচিত। তবে এশিয়া কাপে না হলেও টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজ ফিট হয়ে দলে ফিরতে পারবেন কিনা সেটাও এখন ভাগ্যের হাতে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় 2 ভাই বোন অরণি ও আলবি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাবা, মা ও খালাকে জামালপুর থেকে ঢাকায় আনছে র্যাব। স্বজনরা জানান, বেলা 11:15টার দিকে র্যাব 3-এর একটি দল তাদের বাসায় আসে। পরে তারা নিহত অরণি ও আলভির বাবা, মা ও খালাকে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় র্যাব 3-এর অধিনায়ক মোস্তাক আহমেদ জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানার জন্য নিহতের বাবা, মাকে আরও জিজ্ঞাসাবাদ করতে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গত রাতে 2 শিশুর লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছায়। এর আগেই তাদের বাবা, মা সেখানে চলে যান। সোমবার দুপুরে বাসি খাবার খেয়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু পরদিনই ফরেনসিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায় রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় মেলে আঘাতের চিহ্ন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই শতভাগ নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্য ও চিকিৎসকদের বক্তব্য মাথায় রেখে ভাই বোন হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দুপুরের সময় সংবাদকে তিনি কথা জানান। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে যেসব আলামত, ওই খাবার, তাছাড়া খাবারের যেসব আলামত আমরা সংগ্রহ করেছি, সেগুলো ফরেনসিক টেস্টের জন্য আমরা মহাখালীতে পাঠিয়েছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সেগুলো পেয়ে যাব। আর এর মধ্যে আমরা খুব চেষ্টা করতেছি ময়নাতদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি সংগ্রহ করার। আর তার বাবা অভিযোগ দিলে সেই অভিযোগ আমরা নেব, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। আর যদি তারা একান্ত অভিযোগ না দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের আইনগতভাবে যে ব্যবস্থা আছে, আমরা সিনিয়রদের সাথে কথাবার্তা বলে সেই ব্যবস্থা নেব। রাজধানীর বনশ্রীতে ভাই বোন হত্যার ঘটনায় জামালপুর থেকে নিহতের বাবা, মা ও খালাকে আনা হচ্ছে টিকাটুলির র্যাব 3 কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং বনশ্রীর বাসায় আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা প্রথমে চলে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, যে এই 2 শিশু যে মারা গেছে বনশ্রীতে, তো আপনি জানেন যে প্রথমে যেটি খবর আমরা পেয়েছিলাম যে সেটি যে খাদ্যে বিষক্রিয়া মারা গেছে, তো পরবর্তীতে আপনি জানেন যে ডাক্তারের ময়নাতদন্ত রিপোর্টে কিন্তু এসেছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তো র্যাব কর্মকর্তারা বলছেন যে এই মৃত্যু, 2টি শিশুর মৃত্যু নিয়ে যে রহস্য দেখা দিয়েছে, তো তারা মনে করছেন যে তাদের বাবা মার কাছে এই ব্যাপারে তারা হয়তো কোনো তথ্য পেতে পারেন। তো সেই কারণে তথ্য সংগ্রহের জন্য বাবা মাকে এবং তাদের খালাকে আজকে র্যাবের এই 3-এর কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে, এমনটা র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে এর আগেও কিন্তু ওই বাসার গৃহশিক্ষক সহ এবং দারোয়ান সহ এবং যে নিহত 2 শিশু তাদের আত্মীয় স্বজনকেও কিন্তু র্যাব কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। তো র্যাব আজকে যেই 3 জনকে এখানে নিয়ে আসা হয়েছে, তারা বলছেন যে সেই ধারাবাহিকতায়, অর্থাৎ এই যে রহস্যটি দেখা দিয়েছে এবং প্রকৃতপক্ষে কিভাবে এই 2টি শিশু নিহত হয়েছেন সেই ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য এখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদের কাছ থেকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে, এমনটাই র্যাব কর্মকর্তারা আশা করছেন। এবং আমরা যেটি কিছুক্ষণ আগেও এখানে র্যাব 3-এর যে কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা যেটি বলেছেন যে এই জামালপুর থেকে ঢাকার অর্থাৎ র্যাব 3-এর কার্যালয়ে পৌঁছাতে আরও কয়েক ঘন্টা, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, তারা তেমনটাই আশা করছেন। তো আমরা র্যাবের কর্মকর্তাদের সঙ্গে এই ব্যাপারে তাদের মন্তব্য জানতে চেয়েছিলাম, তো তারা যেটি বলেছেন যে এই মুহূর্তে তারা আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের মন্তব্য করবেন না। যখন এদেরকে, অর্থাৎ এই 3 জনকে র্যাবের কার্যালয়ে নিয়ে আসা হবে এবং তাদের সঙ্গে তারা কথা বলতে পারবেন, তো তখন যদি কোনো তথ্য পাওয়া যায় গণমাধ্যমে দেওয়ার মতো, কেবল তখনই তারা গণমাধ্যমের কাছে তথ্য দিবেন।
তো এই মুহূর্তে র্যাব কর্মকর্তারা যেটি বলছেন যে তারা প্রাথমিকভাবে যেটি গুরুত্ব দিচ্ছেন যে রহস্যটি দেখা দিয়েছে এই হত্যাকাণ্ডটিকে ঘিরে সেই রহস্যটি উন্মোচন করার জন্য, এবং তারপরে তারা প্রকৃত দোষী কারা কিংবা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি জানতে পারলে পরবর্তী পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। তো র্যাব 3-এর কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। চলে যাচ্ছি রামপুর আর বনশ্রীর বাসায়, যেখানে যে দুজন শিশু নিহত হয়েছিল সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক। ধন্যবাদ রুমেল। আমি আসলে কিছুক্ষণ আগে যে বনশ্রী যে বাসাটিতে দুই ভাই বোনের হত্যা বা সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে ছিলাম। এই মুহূর্তে আমি রামপুরা থানার সামনে আছি এবং কিছুক্ষণ আগেই থানার একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আপনি জানেন যে এই ঘটনায় মূলত মোড় ঘুরে যায় যে লাশ ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্যের পরই যে তিনি যেটি জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে বাচ্চা দুটোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু সেই ময়নাতদন্তকারী ডাক্তারি সিদ্ধান্ত দিয়েছিলেন যে যেই খাবারের কথা বলা হচ্ছে যে যেই খাবারের বিষক্রিয়ার কারণে বাচ্চা দুটি মারা গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, সেই খাবারের রাসায়নিক পরীক্ষা করা হবে এবং তাদের বাচ্চা দুটোর মরদেহ থেকে যেই নমুনা সংগ্রহ করা হয়েছে তার যে রাসায়নিক পরীক্ষা যেটিকে ভিসেরা টেস্ট বলা হয় সেটিও করা হবে এবং সেটি মূলত একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। আর সেটি হচ্ছে যে থানা পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন জানাতে হয় এবং সেই আবেদন আজ সকালে জানানো হয়েছিল এবং সেই আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ সেই আবেদন মেনে সেই যে ভিসেরা টেস্ট এবং খাবারের খাবারের যে রাসায়নিক পরীক্ষা করা হবে সেই দুটি মূলত করা হবে সিআইডির যেই রাসায়নিক পরীক্ষাগার রয়েছে সেখানে এবং মহাখালীতে যে রাসায়নিক পরীক্ষাগার রয়েছে সেখানেও মূলত দুটি জায়গাতেই এই টেস্টটি সম্পন্ন হবে। এখন এই যে পরীক্ষা সেই পরীক্ষায় যদি ফলাফল এমনটি আসে যে সেই খাবারে কোনো ধরনের রাসায়নিক যে বিক্রিয়া বা সেখানে কোনো বিষ ছিল না, তাহলে যে ময়নাতদন্তকারী যে চিকিৎসক সেই চিকিৎসকের যেই অভিমত বা আন্দাজ বা ধারণা সেটি মূলত প্রতিষ্ঠিত হবে। এর পাশাপাশি ময়নাতদন্তকারী চিকিৎসক কিন্তু তাৎক্ষণিকভাবে যেটি বলেছিলেন যে তাৎক্ষণিকভাবে তারা যেই দুটি বাচ্চার পাকস্থলীতে যে খাবারের যে নমুনা সেটি পরীক্ষা করে সেখানে আসলে কোনো ধরনের বিষক্রিয়ার আলামত পাননি এবং তার সেই দাবি যদি এই দুটো ল্যাব টেস্টের পরে যদি সেই ময়নাতদন্তকারী চিকিৎসকের মতামতের পক্ষে যায় তাহলেও কিন্তু এই দুটো বাচ্চাকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে। অর্থাৎ এই দুটো বাচ্চার মৃত্যু হয়েছে আসলে কোন কারণে, সেটি কি খাবারের কারণে নাকি তারা হত্যার শিকার হয়েছেন, তারা খুন হয়েছেন, সেই বিষয়টি আসলে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হবে এই দুটো বিষয় যেটি এই রিপোর্টগুলো আসার পরে। এর পাশাপাশি আপনাকে আরও যেই দু একটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে আজকে আমরা সেই বাসায় গিয়েছিলাম র্যাবের পক্ষ থেকে মূলত সেই বাসায় যেন আর কাউকে ঢুকতে দেয়া না হয় সেই ধরনের একটি কড়াকড়ি আরোপ করা হয়েছে বাড়িওয়ালার উপরে। এর পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে বাবা মা এবং খালাকে যে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তাদেরকে নিয়ে আসার পর এই বনশ্রীর বাসাতে তাদেরকে নিয়ে র্যাব সরেজমিনে সেই জায়গাটিও পরিদর্শন করবেন। সাজিদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, দুই ভাই বোন হত্যার ঘটনা এতক্ষণ র্যাব 3-এর কার্যালয় থেকে খান মোহাম্মদ রুমেল এবং শিশু দুটি যে তাদের বাসায় রামপুরা বনশ্রীর যে বাসায় খুন হয়েছিলেন বা মারা গিয়েছিলেন সেই বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক সহকর্মী ওমর ফারুক। এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতরাতে দিশাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র। তিনি জানান জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এর আগে গত সোমবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল দিশাবন্দ এলাকার খোকন মিয়ার শিশুপুত্র রিয়াদ। পরে গতকাল উপজেলার দিশাগঞ্জ বাজার এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানার
অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা। দেশে শিশু হত্যার বিচার শেষ করতে দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, এটিএম কার্ড জালিয়াতির পর এদেশে বিদেশি নাগরিকদের ওপর মনিটরিং আরও বাড়ানো হয়েছে। শিশু হত্যা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা শিশু হত্যার যারা যারা সংগঠিত করেছেন, যারা যারা এই কালপ্রিট, যারা যারা এই দুষ্কর্ম করেছেন, তাদেরকে আমরা চিহ্নিত করেছি, ধরেছি। রাজন হত্যার বিচারও হয়ে গিয়েছে, আপনারা দেখছেন। আমাদের সবগুলো হত্যার চার্জশিট আমরা একের পর এক দিচ্ছি দ্রুততার সঙ্গে, যাতে করে এই শিশু হত্যা বন্ধ হয়। সেই জন্য আমরা মনে করছি যে এইগুলোর বিচার যেন তাড়াতাড়ি হয়, দ্রুত বিচার হোক, যে কোনো মূল্যে হোক। এদের বিচার সম্মুখীন করে আমরা দৃশ্যমান করছি বিচারগুলোকে। কার্ড জালিয়াতি যেটা নাকি বিদেশেই হয়ে থাকে, এখন আমাদের দেশেও হয়েছে। আমাদের বাংলাদেশি কয়েকজন সহযোগীও এই সঙ্গে জড়িত ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে নিচ্ছি। সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, সামাজিক পরিমণ্ডলে নিরাপত্তার ঘাটতি এবং অন্যদের তুলনায় মানসিক ও শারীরিকভাবে শিশুরা দুর্বল হওয়ায় তাদের উপর বারবার আঘাতের ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। আর এর পেছনে সামাজিক মূল্যবোধ কমে যাওয়া এবং আইন প্রয়োগে কঠোর দৃষ্টান্ত না থাকাকে দায়ী করেন অপরাধ বিজ্ঞানীরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 4 বছরে দেশে হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। আর 2016 সালের প্রথম 1.5 মাসে 43 শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এর সাথে ফেব্রুয়ারির শেষ দিকে যোগ হয় কুমিল্লায় একই পরিবারের 2 শিশু হত্যা এবং মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে 2 ভাই বোনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনাও। এছাড়া বছরের শুরু থেকেই পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে শিশুদের উপর আঘাতের ঘটনা ঘটেই চলছে। আর এসব হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের শিশুদের উপর নির্যাতন অসম্ভব রকম বেড়ে গিয়েছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। কনফ্লিক্ট গ্রুপগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, শিশুদের জিম্মি করছে, কোনো কারণে আমার সাথে আপনার দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হয়তো জমিকে নিয়ে বা প্রপার্টি নিয়ে। এমনকি আপনি দেখবেন যে পরিবারের ভূমিকাও যেহেতু এখন খর্ব হয়ে যাচ্ছে এই যে সকল মডার্নাইজেশনের কারণে, সে কারণে একটা পরিবারের মধ্যেও কিন্তু এই দ্বন্দ্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেটা আমরা 15-20 বছর আগে দেখি নাই। শিশু নির্যাতন ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন বলে মনে করেন এই সমাজবিজ্ঞান গবেষক। আমরা খুবই আত্মমগ্ন এবং প্রচন্ড রকম নার্সিসিজমে আমরা ভুগছি। কাঠামোগত দুর্বলতার পাশাপাশি আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনি এবং আমি অবস্থান করতে পারি, আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা। এই আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটাও আমাদের সমাজে একেবারে ক্ষয়ে ক্ষয়ে তলানিতে এসে পৌঁছেছে। তো আজকে আমাদের নিজেদেরকেই এই সামাজিক নিরাপত্তার বলয়টা বাড়াতে হবে এবং এটাকে তৈরি করতে হবে, আবার এটাকে পুনর্নির্মাণ করতে হবে। এবং এই নির্মাণ করবার প্রক্রিয়ায় আমাদেরকে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা ভোগের স্যাক্রিফাইসই হোক, ইন্টারনেট ব্যবহার কম করবার স্যাক্রিফাইসই হোক, যে কোনোভাবেই হোক, আমাদেরকে আসলে এই পরবর্তী প্রজন্মের জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এছাড়া পারিবারিক ও সামাজিক অস্থির পরিস্থিতি মোকাবেলা করে শিশুদের জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বাড়ানোর পরামর্শ দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তি শিক্ষা এবং গবেষণায় দেশের 125টি উপজেলায় নির্মাণ করা হয়েছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুরুতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও এখন তা বাস্তবতা। যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। সে সময় নানা সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, রাস্তাঘাট অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ একটু সমস্যা পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে না,
বাংলাদেশ সত্যি ডিজিটাল। শেখ হাসিনা বলেন তার সরকারের উন্নয়নের মূল লক্ষ্য ধনী আর গরিবের বৈষম্য কমিয়ে আনা। তাই উন্নয়নের সুফল শহরের পাশাপাশি গ্রামের তৃণমূল মানুষের কাছেও পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। এই নতুন প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরো ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা, এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটারের প্রতি ট্যাক্স তোলা বা এইটাকে আরো সার্বজনীন করা, এটা কিন্তু সবসময় আমার ছেলে সজীব অজের জয় সেই কিন্তু পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তার কাছ থেকে আমরা পরামর্শ নিই। প্রথম পর্যায়ে ১২৫টি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ১৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০টি এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় নির্মাণ করা হবে এমন প্রশিক্ষণ কেন্দ্র। সকলে উপহার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দিন দিনই জনপ্রিয় হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন এলাকা নিয়ে আসা হচ্ছে এই প্রযুক্তির আওতায়। এতে আরও সহজে এবং কম খরচেই এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন অনেকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ড গোরানের চিত্র এটি। এখানকার রাস্তাঘাটে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন এই যুবকরা। অনলাইনে কথা বলার পাশাপাশি পড়াশোনা এমনকি বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজও তারা করতে পারছেন এই ওয়াইফাই ব্যবহার করেই। এজন্য কোনো ডাটা খরচ যেমন হচ্ছে না, তেমনি রাস্তার মোড়ে মোড়ে এই সুবিধা থাকায় সার্বক্ষণিক ইন্টারনেট দুনিয়ার সাথেই যুক্ত থাকতে পারছেন তারা। যারা আগে ডাটা ইউজ করতো এখন তারা এই জিনিসটা ইউজ করতেছে না, সবাই ফ্রিতে আপনার ওয়াইফাই লাইনে নেট ব্যবহার করতেছে। অনলাইনে কিন্তু সাইট আছে কিছু, এখান থেকে বই আমি পড়তে পারতেছি, ডাউনলোড দিয়ে নিয়ে নামে ফেলতেছি। নেট যদি থাকে আমার মোবাইলটাই বই। এই ওয়ার্ডের কাউন্সিলর তার নিজের খরচেই এলাকার 13টি স্থানে স্থাপন করেছেন বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। এমনকি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা কিনা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকেই পর্যবেক্ষণ করতে পারছেন এই কাউন্সিলর। 70% এলাকা আমরা বিনামূল্য ইন্টারনেট সেবা দিচ্ছি। যারা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ছিল এতদিন, তারা বিনামূল্যে এই ইন্টারনেট সেবা পাচ্ছে। যে সাইটগুলো আমরা প্রয়োজনে সেই সাইটগুলো শুধু ওপেন রেখে, অপ্রয়োজনীয় সাইটগুলো কিন্তু অফ রেখে কিন্তু আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। সরকারের ফান্ড আসলে সেটা আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো এবং আমাদের আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো এলাকাকে। প্রযুক্তিবিদরা বলছেন পুরো শহরকে ওয়াইফাই এর আওতায় আনতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উদ্যোগ থাকলে সবাইকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব। ইউরোপ এবং আমেরিকাতে কিছু কিছু এরিয়াতে খুব ভালো ভালো কোম্পানি হয়তো ওয়াইফাই দিচ্ছে একটা শহরে, একটা পার্টিকুলার এরিয়াতে। আমাদের কিন্তু অনেক কিছু অগোছালো, আমরা চাইলে দেখবে শুরু করেছে, তারপর কিছুদিন পর আবার পাবো না, হয়তো তার কেটে ফেলবে বা এটা ডাউন হয়ে গেল, তখন কিন্তু একটা ব্যাড টেস্ট তৈরি হবে। তাহলে কিছু কিছু এরিয়াতে একদম হটস্পট করে ওই জায়গাটা ভালো করে মেনটেন করা। তার মতে ওয়াইফাই এর মাধ্যমে সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ভালো দিক যেমন রয়েছে, তেমনি অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাতে লাল সবুজের পতাকা আর চেতনায় দেশের স্বাধীনতাকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। এসব আয়োজন যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছিল 1971 সালের মার্চের সেই উত্তাল দিনে। ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত সেই প্রথম পতাকা কিভাবে বাঙালির প্রাণে তুলেছিল মুক্তির মন্ত্র, সেই স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদরা। আর নতুন প্রজন্ম সেই শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করেছে অগ্রজদের। সবুজ জমিনের মাঝে লাল বৃত্তর পতাকা, যে সবুজ প্রতিনিধিত্ব করে শ্যামল বাংলা প্রকৃতিকে, আর লাল বারবার স্মরণ করিয়ে দেয় বাঙালির স্বাধীনতা সংগ্রামের পেছনে সব শহীদের বুকের তাজা রক্তকে। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে ঘিরে প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য মস আরিফিন সিদ্দিক। এ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজনে।
সেই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে যে যাত্রা শুরু করেছিল বাঙালি জাতি, সে জাতি আজ এগিয়েছে অনেক দূর। কত ধরনের ঘটনা ঘটেছে এই দেশে, এগুলো হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আজকে 2016 সালে আমরা জাতীয় পতাকা উত্তোলন দিবস উদযাপন করছি। আমরা আর কয়েকদিন পরে 7ই মার্চে উপনীত হব, যেদিন বঙ্গবন্ধু কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং তার কিছুদিন পরে আমরা 25শে মার্চের সেই কালো রাত, সেই বিভীষিকাময় রাতের কথা স্মরণ করব, এবং তারপর দিন 26শে মার্চ আমরা আমাদের এই দেশের এই প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস উদযাপন করি। ওই দিন স্বাধীন বাংলাদেশের আকাশে পতাকা উড়ানোর মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে গিয়েছিল স্বাতন্ত্র্যবোধ আর স্বাধিকারের আহ্বান। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান, বাম্পার ফলনের আশা, রাসায়নিক না ছিটানোর পরামর্শ। মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার ঘটনায় 3 দিন পার হলেও এখনো মামলা নেয়নি পুলিশ। এমনকি অভিযুক্তদের অব্যাহত হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন নিহতের স্বজনরা। স্বজনদের অভিযোগ, বিয়ের 5 দিনের মাথায় স্ত্রী উন্নতি মণ্ডলের কাছে 5 লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয় রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার শশধর বাড়ুই। কিন্তু এতে রাজি না হওয়ায় গত 28 ফেব্রুয়ারি তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনার পর থেকে মামলা দায়েরের জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তা আমলে নিচ্ছে না রাজৈর থানা পুলিশ। এছাড়া এখনও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার না করায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। পুলিশ দারোগা আইসা সে লাশ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর থেকে তার আমরা মামলার জন্য মামলা দিতে গেছি, কিন্তু আমাদের মামলা পুলিশে নিতেছে না। বিপাত্তি দলেরা টাকা দিয়ে সব জায়গায় বুকিং করে ফেলছে, যার জন্য এখন আমার বাবা মা এখনো দৌড়াদৌড়ি করতেছে, কোনোভাবেই মামলাতে তারা নিচ্ছে না। কোনো বিচারও পাচ্ছি না, আর কোনো পুলিশে এখনো কোনো তদন্ত, আজকে 3 দিন হয়ে গেল কোনো তদন্তই বেরোলো না। চট্টগ্রাম বন্দর থেকে এবার উদ্ধার করা হলো 7 কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট। দুপুরে বন্দরের সিসিটি ইয়ার্ডের কন্টেইনার থেকে এসব জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে আসা হোচিমিন নামের জাহাজে এই কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আনা হয়। 20 দিন ধরে কন্টেইনারটি বন্দরে পড়ে থাকায় সেটিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় 288 কার্টুন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। মূলত জেনেটিক ফ্যাশন লিমিটেডের নামে একটি পোশাক কারখানার জন্য সুতা আমদানির নামে এই সিগারেট আনা হয়েছিল। এর আগে গত 25শে ফেব্রুয়ারি একই জাহাজে আনা অপর একটি কন্টেইনার থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করে র্যাব। এখানে প্রায় আমরা পেয়েছি টোটাল 288 কার্টুন, এটা টোটাল 57 লাখ টাকার উপরে। এইগুলোর আনুমানিক দাম হচ্ছে প্রায়, হিসাব করতেছে, এটা হিসাবটা 7 কোটি টাকার মতো পড়ে। মুকুলে ভরে উঠেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি আম গাছ ও বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলন হবে এমন আশা সংশ্লিষ্টদের। এখন পরাগায়নের সময়, তাই যে কোনো ধরনের স্প্রে করা থেকে বিরত থাকতে চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার 5 উপজেলায় মোট আম বাগানের পরিমাণ 24,500 হেক্টর, যা গত বছরের চেয়ে 200 হেক্টর বেশি, আর গাছের পরিমাণ প্রায় 19 লাখ। এবার জেলার ছোট বড় অধিকাংশ গাছেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে নানা জাতের সুমিষ্ট আম। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে এমনটাই আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। গত বছরের তুলনায় এবার আপনার মুকুল পর্যাপ্ত আছে, তো আশা করা যায় আবহাওয়া ভালো আছে, ফল হবে। তবে গত বছরের বাজার ব্যবস্থাপনার কথা ভেবে এখন থেকেই উদ্বিগ্ন বাগান মালিকরা। তারা জানান, গত মৌসুমে ফলন ভালো হলেও আম পাড়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হন অধিকাংশ বাগান মালিক। তাই এবার সংশ্লিষ্টদের এ ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান তারা। আমের দাম পাই না, শেষখানে সব আম পেকে গেলে একসাথে কে খাবে আর কে নিবে? ক্ষতিগ্রস্ত যেন পয়সা একবারেই পয়সা পাইনি, পয়সা না পাওয়ার জন্য এই বছর বাগান বেচা কিনা চলছে না। এদিকে গাছে ভরপুর মুকুল থাকায় এখন কোনো স্প্রে না করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। যদি স্প্রে করে তাতে হবে কি যে এই পরাগরেণু নষ্ট হবে। যাদের সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তারা গুটি বাঁধা অবস্থায় 1 লিটার পানিতে
20 গ্রাম করে ইউরিয়া গুলিয়ে এবং সেখানে গুটিতে স্প্রে করতে পারে, তাতে ফল ঝরা কমে যাবে। গত বছর জেলায় আম উৎপাদন হয়েছিল 2,50,000 মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে গত বছরের চেয়ে এবার উৎপাদন অনেক ভালো হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সুপার টিউজডেতে প্রাথমিক প্রাইমারিতে 7টি রাজ্যে ডেমোক্র্যাট হিলারি বিজয়ী, রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় 7টিতে। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউট ও ডক্টর শহীদুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2016 অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী দেশ ও জাতির কর্ণধার নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টিউজডেতে হিলারি ও ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ডেমোক্র্যাটদের লড়াইয়ে কলোরাডো ও জন্মস্থান ভারমন্ট সহ 4টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স, আর বাকি রাজ্যগুলোর 7টিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। ট্রাম্প বিজয়ী হয়েছেন 7টি রাজ্যে। যুক্তরাষ্ট্রকে সবার দেশ হিসেবে উল্লেখ করে মধ্যবিত্তের উন্নয়নের মাধ্যমে সব বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন হিলারি। আর ট্রাম্পের দাবি, এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের গর্বিত ও ঐক্যবদ্ধ করেছেন তিনি। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন হিলারি। 12টি রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টিউজডেতে একমাত্র রিপাবলিকান হিসেবে 7টি রাজ্যে জয়লাভ করেছেন মার্কিন এই নেতা। এই 7 রাজ্যে 895 জন ডেলিগেটের ভোট নিজের ঝুলিতে পুড়তে পেরেছেন তিনি। ফ্লোরিডার মায়ামিতে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে রিপাবলিকান নেতারা যে অভিযোগ করছে তা সত্যি নয়। এই দেশ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের নয়, এদেশ আমাদের সবার। যেসব নেতা মার্কিন সমাজে বিভাজন তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি নির্বাচিত হলে কোনো বিভাজন থাকবে না। মধ্যবিত্তদের জন্য ভালো চাকরি, উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করব আমরা। ডেমোক্র্যাটদের মধ্যে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স কলোরাডো ও নিজ জন্মস্থান ভারমন্ট সহ 4টি রাজ্যে জয় পেয়েছেন। একইভাবে রিপাবলিকানদের মধ্যে নিজ জন্মস্থান টেক্সাসে টেড ক্রুজকে টেক্কা দিতে পারেনি কেউ। ওকলাহোমাতেও জয় পেয়েছেন তিনি। রিপাবলিকানদের মধ্যে যথারীতি এগিয়ে ট্রাম্প। সুপার টিউজডে রিপাবলিকান প্রাইমারিতে 7টি রাজ্যে জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুপার টিউজডেতে প্রায় 221 ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন তিনি। অসাধারণ একটি রাত। আমার বিশ্বাস অন্তত 9টি রাজ্যে জয় পাবো আমরা। আমাদের এই জয় মূলত রিপাবলিকানদের জয়। রিপাবলিকানদের সমর্থক বাড়িয়েছি আমরা। এই জয় আমার দলকে ঐক্যবদ্ধ করেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মার্কো রুবিও জয় পেয়েছেন একটি রাজ্যে, আর জন কাসিচ একটিতেও জয় পাননি বলে জানায় বিবিসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সুপার টিউজডেতে 2 দলের বিজয়ী প্রার্থীরাই হবেন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। এক ম্যাচ জয়ের পর আবারও হোঁচট খেল টেবিল টপার লিস্টার সিটি। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে দ্য ফক্সেসরা। এদিকে লিস্টার সিটি ড্র করলেও নরউইচ সিটিকে 2-1 গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। নরউইচের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। প্রথম মিনিটেই কেনেডি লিড আনেন ব্লুজদের হয়ে। এরপর অবশ্য বেশ খানিকক্ষণ বল দখলে থাকলেও গোলের দেখা পায়নি অতিথিরা। অবশেষে ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে দিয়েগো কস্তার গোলে লিড দ্বিগুণ করে গাস হিডিংসের দল। বিরতির পর ফিরে ম্যাচের 68 মিনিটে রেডমন্ডের গোলে ব্যবধান কমায় নরউইচ, কিন্তু এরপর আর ম্যাচে কোনো গোলের মুখ দেখেনি ক্যারো রোডের দর্শক।
ফলে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে 2 ভাই বোন হত্যার ঘটনায় বাবা মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে র্যাব। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। একাত্তরের 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। তথ্য প্রযুক্তির সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দুর্নীতি দূর হবে বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। ফাইনালে যাওয়ার মিশনে সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। জয় পেতে বড় স্কোরের বিকল্প নেই বলছে সাবেকরা। টিকিট না পাওয়ায় অভিযোগ অনেকের। এবং যুক্তরাষ্ট্রের সুপার টুইজডে প্রাইমারিতে 7টি রাজ্যে ডেমোক্রেট হিলারি বিজয়ী। রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় 7টিতে। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।